প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আহাদ, ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টক উইথ আহাদ দেখার জন্য। তো আমি প্রথমেই যাচ্ছি জনাব রেদওয়ান রেদওয়ান শিকদার রিচান ভাইয়ের কাছে। আহ, ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আহ, মুক্তিযুদ্ধের কোটাকে আপনি কতটা সমর্থন করেন এবং কেন করেন? ভাই প্লিজ যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান শিকদার রিসান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। মুক্তিযোদ্ধা ব্যাপারটা যখন আমাদের সামনেই চলে আসে, মুক্তিযোদ্ধাদের প্রাধান্য এই বাংলাদেশে এটা স্বাভাবিক জননেত্রী শেখ হাসিনাই দিয়ে আসছেন। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সমস্যাটা ধরুন বিএনপি জামাতের, তারা সবসময় এই মুক্তিযুদ্ধকে কিভাবে অপমান করতে পারে। তারা ওই রাজাকারের দালাল পাকিস্তানের একটা প্রেতাত্মা। আর জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কোটা ব্যবস্থা, এই কোটা ব্যবস্থা এক এক দেশ সরকারের এক এক রকম। আপনি জানেন যে কয়েকটি দেশই কোঠা প্রথা চালু আছে, ইন্ডিয়াতে আছে, অন্যান্য দেশেও আছে। তো এই কোঠা প্রথাকে, মুক্তিযোদ্ধা কোঠাকে জননেত্রী শেখ হাসিনা এটাই মুক্তিযুদ্ধের সন্তানরা দেশপ্রেমের প্রতি এগিয়ে চেয়ে আছে, দেশের মানুষের প্রতি ভালোবাসা বেশি, তাই মুক্তিযুদ্ধ সন্তানদের কোটা, তাদেরকে সম্মানের জন্য এই কোটাটা দেওয়া হয়েছে। আচ্ছা, ভাই আপনি যেটা বললেন যে ইন্ডিয়াতে চালু আছে বা অন্যান্য দেশে কোটা পদ্ধতি চালু আছে, আসলে কোটাটা হচ্ছে মূলত পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদের জন্য। এখন যারা মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তান না, যারা at least নাতি নাতি নিয়ে কথা হচ্ছে, আসলে এরা কি পিছিয়ে পড়া জাতি যে তাদের কোঠা প্রয়োজন? আপনি কি মনে করেন? শোনেন, এটা একটা জিনিস, পিছিয়ে পড়া জাতি না, তাহলে তো মুক্তিযোদ্ধা ভাতাও থাকতো না। তো মুক্তিযোদ্ধারা কি আর খেতে পায় না? মুক্তিযোদ্ধাদের, তাদের কি আর সাংসারিক অবস্থা একেবারেই খারাপ? তাহলে তো ভাতা বন্ধ হয়ে থাকে। কিন্তু সে তো অবশ্যই। মুক্তিযোদ্ধার জাতির, তার প্রেম বেশি, তাদের অগ্রাধিকার হিসেবে মুক্তিযুদ্ধের সন্তানরা বাংলাদেশের নেতৃত্ব থাকলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা প্রথম সারির কাজ করবে। দেশের জানি, দেশ রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার সন্তানরা যে এই দেশের জন্য কাজ করবে। এর কারণে মুক্তিযোদ্ধার সন্তানরা জানি বেশি আকারে এই দেশের কর্মস্থলে যুক্ত থাকতে পারে। কিন্তু তারপর আপনারা দেখবেন মুক্তিযোদ্ধা শতকরা 8%ও না। এই যে যারা আছে 8% পর্যন্ত কখনোই তারা চাকরি ইনভলভ হতে পারে না। দেখায় তো 30%, কিন্তু 8%, 8% কিন্তু ইনভলভ হতে পারে। আচ্ছা, ভাই আরটা যেটা আপনি যেটা প্রথমে বললেন, আপনার কথাটা যদি এটা আমি একটু কোট করি, আপনি যেটা বললেন যে আহ, যা বিএনপি জামাত বা যারা পেতাত্তা বললেন, আসলে যারা হচ্ছে কোটা আন্দোলনকারীর পক্ষে, তারা কি হচ্ছে জামাত বিএনপি বা পেতাত্তা, আর যারা হচ্ছে কোটা আন্দোলনকারীর বিপক্ষে, আহ, যেমন ছাত্রলীগ দাবি করছে যে তারা স্বাধীনতার পক্ষে, তো যারা কোটা আন্দোলনকারীর বিপক্ষে তারা কি আসলে এখানে হচ্ছে কি তারা আহ জামাতের পেতাত্তা? আপনি কি মনে করেন আসলে এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আমরা একেবারে যে আমরা কোটার বিপক্ষে এরকম আমরা কখনোই বলে, আমরা যৌক্তিক সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ আপনারা দেখছে আন্দোলন করছে। এই আন্দোলনকে এক শ্রেণীর মানুষ, সামাজিক যে ছাত্র যারা আছে, ছাত্র ছাত্রীদের মোটিভকে পরিবর্তন করে, তাদেরকে ব্যবহার করে জামাত বিএনপি তারা অগ্রসর সামনের দিকে এই আন্দোলনকে তারা মোটিভ করে এবং তাদের ফায়দা হাসিলের জন্য কার্যক্রম শুরু করছে। তাদের তাদের দাবি আসলে কোটা না, তাদের দাবি অন্য কিছু। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ আর মূল্যবান বক্তব্যের জন্য। আর আমার আপনার কাছে আরেকটা জানার বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন আহ, যে আপনি তো ছাত্রলীগের একটা দায়িত্বশীল পর্যায়ে আছেন একটা উপজেলার। তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে ছাত্রলীগ যেমন বৃক্ষরোপণ করে, ত্রাণ দেয়, তারপর জাতির ভ্যানগাড়ি হিসেবে কাজ করে। তো এখন যারা কোটা আন্দোলন করছে তারাও তো শিক্ষার্থী, তারাও তো ছাত্র, তারাও তো ছাত্রী। তো তাদের পাশে ছাত্রলীগ কেন নাই? কেন তাদের এগেনস্টে চলে গেছে? কেন এই ভেদাভেদটা? আ- আপনি আজকে না, গত পরশু দিনে যদি আন্দোলনটা দেখতেন, যে টিএসসির মোড় থেকে তারা কিন্তু সংঘবদ্ধ হয়েছে সাধারণ শিক্ষার্থীর ব্যানার, তারা যখন টিএসসির মোড়ে ছিল, তারা ওখান থেকে ডিক্লেয়ার দিয়েছে 3টা 2 মিনিটে যে আমরা বিজয় 71 হলের দিক যাব, সেখানে আমাদের ভাইদের আটকায় রাখা হয়েছে, আমরা তাদেরকে মুক্ত করব। ওই লোকজন নিয়ে বিজয় 71 দিয়ে যারা লাঠি সোঁটা নিয়ে হামলা করলো, হামলার সূত্রপাত কিন্তু ওখানে। আপনি যদি দেখতে পারেন ওইখানে
দেখবেন যে তারা মাইক নিয়ে বিজয় একাত্তর হলের সামনে গেছে, তখন আচ্ছা আচ্ছা মারামারিটা। তাহলে এটা কি সাধারণ আন্দোলন ছিল? ছিল এখন কোটার আন্দোলন থেকে তারা তো ওই মারামারির দিকেই ধাবিত হইলো। আচ্ছা ইনশাল্লাহ আমরা ভাই আপনার খুব আপনার কাছে এই বিষয়ে আবার কথা বলার জন্য আসবো। আমরা এখন যাচ্ছি জনাব সানিউল ইলান ভাইয়ের কাছে। ভাই আসলে কোটা আন্দোলনটা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন, এবং শিক্ষার্থীরা এটা কেন করছে? হুম। আমাকে কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আগে ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সানিউল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। 2007-08 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। 2008 থেকে 2012 পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো বলুন। ছাত্র থাকার এখন বর্তমানে আমি লুট ইউনিভার্সিটিতেই পড়াশোনা করছি, এমএসসি করছি বিজনেস অ্যানালিটিক্সে। বহু বছর পরে অ্যাকচুয়ালি আমি আবার ভাই, সংক্ষিপ্ত পড়ার যদি দেশে একটু কথাটা বলতেন যে আসছি। আসলে। যাই হোক, এখন আসল বিষয়ে আসি। দেখেন, কোটা আন্দোলনটা কেন তৈরি হয়েছে, ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে। আহ কোটা তো আসলে মুক্তিযুদ্ধের পরে যখন বিসিএস টাকে নতুন ভাবে পুনর্গঠন করা হয়, তখন আসলে যারা পিছিয়ে পড়া ছিল তাদেরকে সেই সুবিধাটা দেওয়া হয়। তো মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তাদের সম্মানার্থে 30% কোটা থাকা সেই সময়ের জন্য খুবই যৌক্তিক ছিল আসলে। আহ কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন। কেন ভিন্ন? যখন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের পতনের পর 2009 সালে আমরা, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, একটু বলে নেই। আমি কিন্তু আমার পরিবার, আমার বাবা আহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহ, জি জি। চট্টগ্রাম রাউজান এলাকা 3 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমরা পারিবারিক সূত্রেই আওয়ামী লীগ ছিলাম। ইভেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাজনীতি করেছি তখন আওয়ামী লীগের রাজনীতি করেছি। জি 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার পতন আন্দোলন হয়, সেই আন্দোলনে আমি তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তখন আমি আওয়ামী লীগের কর্মী হিসেবেই তত্ত্বাবধায়ক সরকার পতনের আন্দোলনে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি সম্পূর্ণভাবে আসলে আওয়ামী লীগের এগেনস্টে। এখন কেন? 2000 আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম 2টা টার্ম, 2009 থেকে শুরু করে এবং 2014 পরের টার্মটা খুব ভালোই দেশ চালাইছিল, মোটামুটি ভালোই ছিল। কিন্তু 2018-তে রাতের ভোটে নির্বাচনের পর থেকে আসলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দায়িত্বগুলো ভাই, পালন করতে আমরা পারছে আসলে না। ভোট নিয়ে কথা না বলি, কোটা নিয়ে তো কথা বলি। এখন এই প্রসঙ্গেই আসছি। তো দেখা গেছে হচ্ছে 2014-র পর থেকে আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তো ক্ষমতার স্তম্ভ হচ্ছে আসলে প্রশাসন ক্যাডার গুলো, কারণ এরাই আসলে সরকার চালায়। হুম হুম। তো দেখা গেছে হচ্ছে আওয়ামী লীগ যেটা করা শুরু করছে সেটা হচ্ছে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করছে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারীদের। এবং ঘোষণা আগে ছিল হচ্ছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা সুবিধা পাবে। সেটাকে এক্সটেন্ড করে নিয়ে যাওয়া হলো, নাতিরা পর্যন্ত পাবে। আচ্ছা, আমার কাছে প্রশ্ন, আমার জাতির কাছে প্রশ্ন, এখানে যারা ভাই আমাদের টকশোতে আমন্ত্রিত তাদের কাছে প্রশ্ন, নাতি পর্যন্ত সুবিধা যাওয়া মানেটা কি? বর্তমানে যারা মুক্তিযোদ্ধা ছিলেন ওই সময়ে, তাদের এখনকার বয়স কত? তাদের নাতিদের বয়স কত? হুম। মোস্ট অফ দা মুক্তিযোদ্ধা এখন মৃত। তাদের সন্তানদের বয়সী এখন 50-60-এর উপরে। তাদের নাতি গেলে তাহলে প্রসঙ্গটা কি কম দাঁড়ালো? ধরেন একজন মুক্তিযোদ্ধা, তার এক একজন নাতি হবে 17-18 জন, বিভিন্ন তার 3-4টা যদি ছেলে মেয়ে হয়, সতেরো হুম আঠারো জন হুম। বা কম করে হলো 10-12 জন। সবাই যদি এভাবে কোটা সুবিধা পেতে থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সুবিধা কোথায় যাবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি দেখেন কোটার যে সুবিধা, উনি যেটা বললেন, ছাত্রলীগের ভাই আমার আছেন, ছোট ভাই, উনি যেটা বললেন যে 8% পর্যন্ত কভার করে না। ঠিক 8% পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা কভার করে না। তারপরেও 30% আপনারা তাদেরকে দিচ্ছেন। প্রথমত এটা একটা অন্যায়। দ্বিতীয়ত 8% কভার করছে না কখন? যখন আপনি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বের করার পরেও এইসব ছেলেপেলেদের তাদের নাতি নাতনিদের সুবিধা দেওয়ার পরেও 8% কভার করতে পারছেন।
তাহলে অ্যাকচুয়াল প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তাদের তালিকা করে দেখেন তাদের নাতিপুতি কয়জন। কিছুদিন পর পরই আমরা দেখি প্রশাসনের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারীদের খবর পত্র পত্রিকায় আসে। কিভাবে তাহলে এরা যা প্রশাসনে যা চালাচ্ছে, তারা অলরেডি 20-30 বছর ধরে চালাচ্ছে, তারাই ঢুকেছে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে। আচ্ছা তাহলে বর্তমানের আচ্ছা অবস্থা কি এবার একটু চিন্তা করেন তো আচ্ছা দেখি। আচ্ছা ভাইয়া, আর একটু আপনাকে কথা বললাম, একটু আপনাকে থামাইলাম। কথাটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে আপনার 1972 থেকে 1978 পর্যন্ত প্রায় 80% চাকরি কোটার জন্য হয়েছে। আর এখন যে প্রশ্নটা উঠছে যে মেধা নাকি কোটা, তো আসলে যারা কোটায় চাকরি নেয় তাদের তো আলটিমেটলি আপনার হচ্ছে ভাইবা, আপনার এক্সাম যেগুলো আছে এগুলো দিয়েই তো যাইতে হয়, তারপর তো হচ্ছে গিয়ে না চাকরিটা পায়। তো যারা কোটার চাকরিটা পায় তারা তো আর মানে মূর্খ বা গর্দভ এরকম তো না যে আসলো কোটার জন্য চাকরিটা পায় গেল, তাদেরকে তো কোয়ালিফাই করে এখানে যাইতে একটা হয়। এখানে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। মূর্খ বা গর্দভ কেউ তাদেরকে বলছে না। যে কোটায় ঢুকতে তারাও দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মোস্ট অফ দা ছাত্রছাত্রী, অথবা ন্যাশনাল কলেজগুলোর ছাত্রছাত্রী। আবার যারা হুম, কোটা ছাড়া ঢুকছে তারাও তাই। মেইন জিনিসটা রাইট, হচ্ছে ভাইভাতে গিয়ে, ভাইভাতে ভাইবাতে। আপনার মার্কস হচ্ছে 200। সেই 200 মার্কস প্রশাসনে যারা পিএসসির কর্মকর্তারা আছেন, যারা ভাইভা হুম, নিচ্ছেন তাদের হাতে। এখন একটু চিন্তা করে দেখেন, 200 মার্কসের মধ্যে ওরা যদি চায় 200-তে 200 দিয়ে একজনকে প্রিভিলেজ করে দিতে পারে। ওহো, এখন আচ্ছা আচ্ছা প্রশাসনে আচ্ছা। যদি সব আওয়ামী লীগ ফেভারের লোকজনই থাকে, তো তারা তো চাইলেই তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে, তাদের এনএসআই আছে, ডিজিপি আছে, কে কে কোন পরিবার থেকে এসেছে সব খোঁজ খবর তাদের কাছে থাকে। তারা অবশ্যই চাইলেই থাকে। তো পারে যে এই ফেভারটা করতে। এত ফেভার করার পরেও 8% কভার করে না। তাহলে এবার বুঝতে পারেন তো কি চলে আসলে বিসিএস এর না, নামে। আর কিছুদিন উম, আগেই তো আপনারা প্রশ্ন ফাঁসের কাণ্ডগুলা দেখলেন। এখন দেখেন হুম, যাদের মুক্তিযোদ্ধা ব্যাকগ্রাউন্ড আছে, সার্টিফিকেট আছে, বড় বড় নেতাদের ছেলে পেলেদের ওরা চাইলেই ইজিলি বিসিএস ক্যাডার বানায় আনতে পারে, কারণ প্রশ্ন ফাঁস করা এখন কোনো ব্যাপারই না। প্রশ্ন প্রশ্ন ফাঁস ফাঁস হয়ে করার সাথে আসছে আসলে এত বছর ধরে। প্রশ্ন ফাঁস করার সাথে আসলে আওয়ামী লীগ জড়িত হ্যাঁ, কিনা এটা এখনো ক্লিয়ারই হয় না, বিচার প্রক্রিয়াধীন, তো আর কাউকে সবই ব্লেম এখানে না দিই। প্রশাসনে যারা আছে তাদের, ভাইয়া প্রশাসনে যারা আছে, পিয়ন থেকে শুরু করে আহ বড় সচিব পর্যন্ত সবই আওয়ামী ফেভারের লোকজন। না তা তো বুঝতে পেরেছেন? তা তো প্রধানমন্ত্রীর ফোন, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর গিয়ে পিএসএর ফোন সম্পূর্ণ গেলে আহ কখনোই তারা। সরকার গঠনের বিষয়, সরকারের বিষয়, আমরা এই বিষয়ে আসলে কথা না বলি আমরা। কোটা এবং যে যৌক্তিক যে আন্দোলন সেইটার জন্য কথা বলবো ইনশাল্লাহ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি চাচ্ছি জনাব দিদার আলম খান ভাইয়ের কাছে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান, তো আপনি কি মনে করেন যে আপনি আপনার বাবার সুবিধাটা পাবেন, আপনার যারা ছেলে হবে তারাও সেই সুবিধাটা পাবে? মানে প্রজন্মের পর প্রজন্ম, আসলে এটা কি যৌক্তিক, কতটা যৌক্তিক আপনি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। অনুষ্ঠান যারা শুনছেন তাদেরকে সহ, অনুষ্ঠানের সঞ্চালক সহ যারা দেখছেন সবাইকে মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আহ আসলে স্বাধীনতার 52-53 বছর পরে এসে একটু দুঃখ নিয়ে বলতে হয় যে দেশটা আজকে দুটো ভাগে বিভক্ত করার প্রচেষ্টা চলছে। মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি এবং একটি অপশক্তি। আসলে একটা আন্দোলন 2018-তেও হয়েছিল। এই আন্দোলনটা এত সহিংস ছিল না, আন্দোলনটা সুন্দর ছিল, এবং বর্তমান সরকারের যেই সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও সেই আন্দোলনে সম্পৃক্ততা ছিল। আমার প্রশ্নটা হয়তো এরকম ছিল যে এই কোঠাগুলো বর্তমান সময়ে কতটা যৌক্তিক এবং আন্দোলনটা ঠিক কোন পর্যায়ে আছে। আসলে আমরা জানি যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই এই কোঠা ব্যবস্থাটা চালু আছে। এটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা আজকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া সহ আমরা যতদূর জানি জাপান, চীনেও কিন্তু এই কোঠা ব্যবস্থাটা আছে। সেখানে ভাই আমি বাংলাদেশের আপনাকে কোঠাটা মুক্তিযুদ্ধ পরবর্তী। ভাই আমি আপনাকে প্রশ্ন করছি যে আসলে আপনি তো কোটার সুবিধার ভোগ করতেছেন, আপনি চাকরি করেন বা না করেন, অ্যাটলিস্ট আঙ্কেল যেটা করছে সেটার সুবিধা আপনি ভোগ করতেছেন, তো এটা কি আপনি কি চান যে আপনার ছেলে বা তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও ভোগ করবে? এই জায়গাটা আচ্ছা, আমি বলতে আপনি কি? এখানেই আমি আসছি যে আমাদের পরিবারে আমরা দুই ভাই। আমার ছোট ভাইটা মোটামুটি বিএসসি কমপ্লিট করে
চাকরির চেষ্টা করছে, কিন্তু এখনো চাকরি হয় নাই। সরকারি চাকরির বয়স আমার নাই, আমার ভাইয়ের অলমোস্ট নাই বললেই চলে। সেও বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে এবং কিছুদিনের মধ্যে চলে যাবে। তা আমরা আসলে আমার বাবার ভাতাটা ছাড়া আমরা কোনো সুবিধাটা নিচ্ছি না। এই ভাতাটা নিতেও আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। ভাতাটা কিন্তু এখন 20,000, এই ভাতাটা কিন্তু 20,000 ছিল না। এই ভাতাটা 3,000, 5,000 থেকে আস্তে 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 করে 2021 একুশের মাঝামাঝির 17, দিকে 18 শেষ দিকে। পরবর্তীতে মনে হয় হ্যাঁ, 20,000। হ্যাঁ, 20,000 হয়েছে। আচ্ছা, এখন আসলে সত্যিকার মুক্তিযুদ্ধ যারা করছেন তারা কিন্তু কৃষক, মজুর, শ্রমিক, তাঁতি এদের মধ্যে থেকেই ছিল। এরা কিন্তু সমাজের একটা অবহেলিত জনগোষ্ঠী ছিল। মূলত তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই মুক্তিযোদ্ধা কোটাটার উৎপত্তি। এছাড়াও কিন্তু 10% জেলা কোঠা, 10% নারী কোঠা, নারী কোঠা নিগোষ্ঠী কোঠা সহ মোটামুটি 85% কোঠা আছে। কারণ আমি 56% আসলে কোঠা আছে। ব্যক্তিগতভাবে আমার দিক থেকে ক্লিয়ার করি যে আসলে কোঠা ব্যবস্থাটাকে সমন্বয় করা, ভেঙে চুরে নতুন করে করা, আমি এইটার পক্ষে। এখন আজকে এইটার পক্ষে আমি দাঁড়াবো, আমি এইটার পক্ষে আপনাদেরকে সহযোগিতা করবো, কিন্তু আমার বাধাটা কোথায়? এই দাবিটা নিয়ে আজকে দেশটা এই পর্যায়ে কেন গেল? এখানে কিছু পয়েন্ট আমি পার্সোনালি ফাইন্ড আউট করছি, যেটা হচ্ছে যে আহ 2018 সাল থেকে কোঠা বাদ, মুক্তিযোদ্ধা কোঠা বাদ। জি, সেখানে কোঠা বহাল রেখে হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিপরীতে কিন্তু রাষ্ট্রপক্ষে একটা লিপ্ট আপিল করেছে, তাই না? অবশ্যই লিপ্ট করেছে। আপিল এখন করেছে, তার মানে প্রক্রিয়াধীন কি আছে, রাষ্ট্র ঠিক। কিন্তু রাষ্ট্র, হ্যাঁ, রাষ্ট্র কিন্তু আন্দোলনকারীদের পক্ষে, রাষ্ট্র আন্দোলনকারীদের পক্ষে রায়ের বিরুদ্ধে কোর্টে আপিল করছে। আচ্ছা, আর রাষ্ট্র করলো, কোর্ট কি করলো? 4 সপ্তাহ সময় নিল, 4 সপ্তাহ সময় নিল এবং আন্দোলনকারীদেরকে বললো যে কোর্টের দরজা আপনাদের জন্য খোলা, আপনারা চাইলে আহ আহ সংলাপ হতে পারে, আলাপ হতে পারে। বাংলাদেশে এখন পর্যন্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো বিচারপতি অথবা কোনো কোর্ট যে আন্দোলনকারীদের জন্য রাস্তা খোলা আসেন, আমরা আলোচনা করি, ভাইয়া সংলাপ করি, আন্দোলনটা কিন্তু এটা এখন কিন্তু শুধু, বলেছে। তার ভাইয়া মানে কি? আন্দোলনটা কিন্তু এখন শুধু কোটা আর হচ্ছে গিয়ে মেধার ভিতরে নাই, এটা কিন্তু রাজাকার নামক একটা শব্দের সাথে জড়িয়ে কিন্তু সকল আচ্ছা, ছাত্র আমি সমাজকে আসছি, কুলুষিত করছে। এখানে আসছি, বুঝছেন, এটা আপনি যদি আমি শর্ট আমি একটু অল্প আমি শর্টে সেখানে বলেন। আসছি। এই যে এইটা কেন হয়েছে, আমি, হ্যাঁ, আমি আসবো। ছাত্রলীগ কেন আসছে, রাজাকার কেন আসছে, এগুলোতে আমি আসবো, আমাকে 2 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, তো অবশ্যই ভাই। হাইকোর্ট তাদেরকে বলছে আপনাদের জন্য দরকার করুন। তারপরে তারা কি করছে? তারা রাষ্ট্রপতির কাছে গেছে। তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে 24 আওয়ার্সের একটা আলটিমেটাম দিয়ে আসছে যে সংসদে অধিবেশন ডেকে এই কোঠা ব্যবস্থাকে বন্ধ করতে হবে, অন্যথায় দেশে মোটামুটি অচল করে দেওয়া হবে। এই ধরনের একটা দাবি তারা রাষ্ট্রপতির কাছে। তারাই আন্দোলনটা নিয়ে যেখানে যেখানে গেছে, সেখানে সেখানেই কিন্তু তাদের আচরণটা ওই অহিংস পর্যায়ে ছিল না, তাদের সহিংস পর্যায়েই ছিল। এরপরে আমি আসছি আপনার আন্দোলনটায় কেন তারা রাস্তায় নামলো, কেন তারা নিজেদেরকে রাজাকার বললো, কেন আন্দোলনটা ছাত্রলীগকে তাদের বিপরীতে নামানো হলো অথবা ছাত্রলীগ নামলো, এখানে আমি আসছি। প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রীর কথাটাকে বিকৃতভাবে উপস্থাপন করে তারা নিজেদেরকে রাজাকার দাবি করলো। এই বিষয়টা সবাই জানে, এখানে আমি ব্যাখ্যায় না গেলাম। কেউ আপনি যদি কি আপনাকে বলতে চাচ্ছেন যে রাজাকার বলেও প্রধানমন্ত্রী রাজাকার থাকে, শব্দটি বলেনি? প্রধানমন্ত্রী তো, আমরা তো সবাই মোটামুটি গণমাধ্যমে দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছেন যে দেখুন, যারা হচ্ছে মানে কোন প্রধানমন্ত্রী কোনো ভাগ করেনি, জাস্ট স্ট্রেটলি বলছেন যে যারা হচ্ছে কি কোটার আমি জন্য আমি তারা আপনাকে, রাজাকারের সন্তান, এরকম কিছু একটা বলছে আর কি। জি, বলেন। আচ্ছা, আপনারা প্রধানমন্ত্রীর কথাটা হাজারবার শুনেছেন, তারপর আপনি যখন বলছেন আমাকে এটা রিপিট করতে হয়। প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে কোঠা পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা, পাবে না কি রাজাকারের সন্তানরা পাবে? আমি এই প্রশ্ন রেখে গেলাম দেশবাসীর কাছে। প্রধানমন্ত্রী এই শব্দটুকু উচ্চারণ করছেন, কোঠা নিয়ে আজকে এত সমস্যা, মুক্তিযোদ্ধাদের এত সমস্যা, প্রধানমন্ত্রী আবেগী হতেই পারে, কিন্তু সেই আবেগী কথাটায় আপনি অভিমান হয়ে আপনি নিজেকে রাজাকার দাবি করবেন না। হ্যাঁ শব্দটা যে কত ভাইয়া, ঘৃণিত, যখন রাজাকার শব্দটা ভাইয়া যে যখন কত 2018 সালে, বাজে একটা যখন গালি, 2018 এই সালে কথাটা গালিটা বোঝার যখন মতো ক্ষমতা কি ভাইয়া যখন মেধাবীদের থাকে? 2018 সালে, যখন 18 সালে কথাটা বাতিল হয়েছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী কিছু বলেন নাই, কিন্তু এই 24 এসে বললো আর না, কি। প্রধানমন্ত্রী 18 সালে বলছে, কিন্তু আপনি প্রধানমন্ত্রী ভুল, বলেননি এই আমি কথা। আপনাকে, আমি সংশোধন করে দিচ্ছি। আমি আপনাকে সংশোধন করে বলছি, তখন প্রধানমন্ত্রী বলছে কোঠা নিয়ে এত স্বার্থ, যাও দিলাম কোঠা বাদ ভাই, দিয়ে। আমি একটু এই ইন্টারাপ্ট শব্দটা করতে চাই। প্রধানমন্ত্রী বলছে, দুই হাজার আমাদের আঠারো স্পষ্ট সালে মনে আমি আছে। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি ভাইয়া, একটু 5 সেকেন্ড সময় দিবেন। দুই আচ্ছা, হাজার আঠারো বলেন। সালে মতিয়া চৌধুরী বলেছিলেন
সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা। ঠিক আছে, এটা এখনো পত্রিকায় খুঁজলে পাবেন। মতিয়া চৌধুরী রাজাকার বাচ্চা দিয়ে গুগল করেন, দেখবেন। আমি মতিয়া চৌধুরী পর্যন্ত যেতে তো চাচ্ছি না, মতিয়া গেলে আন্দোলন চৌধুরী আর এই এবার আলোচনা যেটা কিন্তু প্রধানমন্ত্রী, দীর্ঘায়িত হবে। আলোচনা ভাই, না দীর্ঘায়িত হবে, একজনের কথা আলোচনা বলুন। দীর্ঘায়িত অনেক দূরে বিষয় না চলবে। ভাইয়া। আপনি মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা, মতিয়া চৌধুরী বলেছিলেন রাজাকারের বাচ্চা, আর প্রধানমন্ত্রী এখন বলছেন রাজাকার পাবে কিন্তু কিনা। ভাই এখানে আমি একটা রাজাকার কথা বলি কোথায় ভাই, আছে ফাঁকে একটু আমি বলবেন, রাজাকার কোথায়? 2 সেকেন্ড কথা বলতে দেন ভাইয়া। জি বলেন, জি বলুন আপনি। আমি দুই দিদার সেকেন্ড কথা দিদার বলেন। বলেন, খান আপনি এখানে বলুন। ব্যাপারটা হইলে মুক্তিযোদ্ধার সাথে আহ, কেন মুক্তিযোদ্ধা নাম শুনলে এদের এত অ্যালার্জি? তখন যদি এত মুক্তিযোদ্ধার নাম শুনে অ্যালার্জি, অ্যালার্জি তো শুধু রাজাকারই হয়। এটা তো কথার আলটিমেটলি চলেই আসে। জামাত শিবির, বিএমপি তারা কি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি? তারা তো অলওয়েজ রাজাকারের পক্ষের শক্তি, পাকিস্তানের পক্ষের শক্তি। আচ্ছা আচ্ছা ভাই, দিদার ভাই আপনি কথা শুরু বলেন। রিচেন ভাই আপনি দুঃখিত, আমরা আপনার কাছে আসবো, আপনার কথা শুনবো আবার। আচ্ছা, রিসান সানিউলের কথা আমরা শুনেছি, আমি শেষ না, করি আপনি তারপর আপনার আপনারা কথা বলেন। বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীও একটু আবেগী মানুষ। উনি একটা বিদেশ থেকে এসে একটা বিষয়ে সংবাদ সম্মেলন করতেছিলেন, সাংবাদিকরা ওনাকে কোর্টে ঢুকাই দিয়েছেন, উনি আবেগ থেকে বলেছেন যে ভাই আজকে ভাই মুক্তিযোদ্ধাদের নিয়ে এত সমস্যা এই সংবাদ সম্মেলন তো দেশে। চলমান বিষয় নিয়ে কথা বলবে, প্রশ্ন তো করবে, সেটা একটু সাংবাদিকদের আছে। না না, ছিল কিন্তু না, বিচারের একটা, যেমন আজকে আমি কথা বলতেছিলাম প্রধানমন্ত্রীর কথা নিয়ে, আমার ভাই সানিউল উনি চলে গেলেন আচ্ছা সেই আচ্ছা, মতিয়া আপনি চৌধুরীর আপনার কাছে। কথা বলুন, ভাইয়ের কাছে আমরা এইভাবে আবার যাবো, আবার দীর্ঘায়িত আপনার হয়েছে। কাছেও আসবো। আচ্ছা, আপনি যাই হোক, আপনার কথা তারপরে বলুন। তারা কি করলো, তারা রাতে একটা মিছিল বের করলো। আমি আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আসলে এখানে একটা সুন্দর স্লোগান হতে পারতো যে আমরা নই রাজাকার, আমরা চাই অধিকার। তাহলে এই স্লোগানটা আমরাও দিতে পুরো পারতাম। ভাই স্লোগানটা ভাই বলছেন না কেন? স্লোগান, পুরো এইখানে স্লোগানটা ভাই বলেন। স্লোগানটা কিন্তু শেষটাও আছে কিন্তু, তুমি কে, আমি এতটুকু না, কে, স্লোগানের রাজাকার আরো রাজাকার, শেষটুকু কে আছে। বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, যে এটা স্বৈরাচার। কিন্তু পুরো হ্যাঁ, পুরো একটা হ্যাঁ, ইয়া এটা তো আছে তারপরে সকালে এখানে। বলছে, এটা বলেন, রাত্রে আমি কিন্তু নই, বলছে, আমি রাত্রে নই, এটা তো রাজাকার সকালে রাজাকার। বলছে এই পুরো কথাটা। স্লোগানটা বলেন, যে আপনারা কোট করছেন এই প্রথম 2 লাইন কেন? হ্যাঁ, এটাই না ছিল না, একটা সেকেন্ড দুই একটা লাইন কথা। তো সকালে বলছে, রাত্রে তো আর বলে না এটা। এইটাই ছিল এই দেশে একটা কথাকে আচ্ছা, বিকৃত ভাবে আপনি বলুন। উপস্থাপন করে সেই কথাটাকে ভেঙে চুরে সেখানে আহ, করা, মানে উস্কানি দেওয়া। ভাই ভাই, হ্যালো, শিক্ষার্থীদের তো অধিকার আছে আমার কথা তাদের শোনা যাচ্ছে? দাবি চাওয়ার জন্য, তারা তো আর মানে পিকেটিং করে নাই, মারামারি করে নাই, কিছু করে না, তারা তো দাবি জানাইছে, কিন্তু ছাত্রলীগ তো সেখানে হামলা করলো, আমরা দেখলাম। তো এখানে আপনার আপনার দায়িত্বশীল উত্তর পর্যায় দিচ্ছি। থেকে আপনি কি মনে, আপনার কি বলবেন? আমি আপনাকে উত্তর দিচ্ছি। জি আচ্ছা, আপনার এই কথাটার উত্তর আমি দিচ্ছি। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওই 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 মিটিং এই বলেছিলেন, আন্দোলন করতে চান করেন, আন্দোলন তো করেন, কোনো সমস্যা নাই, এটা তো কোর্টের বিষয়, আমি এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আন্দোলনটা যদি আপনারা আপনাদের ক্যাম্পাস অথবা আপনাদের গণ্ডির ভিতর থেকে নিয়ে রাস্তায় নিয়ে এসে অরাজকতা তৈরি করেন, তখন এখানে প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করবে। ভাই, দেখেন, অরাজকতা কিন্তু এইটা আন্দোলন অরাজকতাই রাস্তা করছে। থেকে অথবা ক্যাম্পাস থেকে রাস্তায়, আমি বলি গণদাবি ঠিক আছে, গণদাবি মানে যে এখন যেটা হচ্ছে এইভাবে হয় গণদাবি? 2018-তে হয় কিভাবে নাই হবে গণদাবি? বলেন? 2018-তে তারা establish করে নাই? 18-তে কি হয়েছিল? 2018-তে তো গণভাবে করছে। গণতন্ত্র কিভাবে কতবার হবে জেলে নেওয়া বলেন, এরা আচ্ছা, হয়েছিল? আর কিভাবে করবে? 2018 কি হয়েছিল? অ্যারেস্ট করে জেলে নিয়ে সামিউল যে ভাই, আপনার যে কাছে আমরা আসবো ভাই, অত্যাচারগুলো করা দুঃখিত হয়েছে সেগুলোর ভাই, বিষয়েও আপনার কাছে বলেন। আমরা আসবো আবার, আপনার কাছে আমি আসবো ভাই, আপনাকে সময় দিব, আমি স্পেস দিব, আপনার কাছে আবার আচ্ছা, আসবো। আমি শেষ করি। তারপরে যেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ কিভাবে আসলো এটা আমি ক্লিয়ার করি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনটা ছিল রাজু ভাস্কর্যে। রাজু ভাস্কর্য থেকে তারা করলো কি, লাঠিসোঁটা নিয়ে মুভ করলো শহীদ মিনারের থেকে, যেখানে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনারের এরিয়া 4-5 মিনিটের 1-1.5 কিলো হতে পারে, আমি একটা ধারণা করলাম। সেখানে ছিল ছাত্রলীগের অবস্থান। প্রথমে আন্দোলনকারীরা ওখানে গিয়ে ছাত্রলীগকে ধাওয়া করলো, ছাত্রলীগকে উস্কানি দিল, তাদের ব্যবহৃত গাড়ি টাড়ি ভেঙে টেঙে একাকার করলো। পরবর্তীতে রাতে ছাত্রলীগ মিছিল বের করলো, মুখোমুখি এখান থেকে হয়ে গেল। তো এখন ছাত্রলীগ কেন আসলো, যখন এই আন্দোলনটা আসলে শেষ পর্যন্ত আর আন্দোলনকারীদের হাতে ছিল না, এই আন্দোলনটায় রাজাকারের প্রেতাত্মা ভর করতেছিল, পরিস্থিতি ঘোলা করে এক শ্রেণীর লোক রাজনীতির ভাইয়া ফায়দা লোটার চেষ্টা ভাই ভাই, করছিল। আপনার ঢাকা, তো খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আন্দোলন হচ্ছে, সবাই কি রাজাকারের সন্তান?
এই যে ঢালাই ভাবে যে না 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 ইনস্টিটিউট আচ্ছা, আন্দোলনকারীদের আমরা শোনেন শোনেন আমরা আন্দোলনকারীরা আমাদের ভাই। এখানে রাজাকার সন্তান না তো কেউ ভাই। রাজাকার সন্তানটা কে বলছে? আপনি আপনার রাজাকার, আমি আমাকে রাজাকারের সন্তান বললে এই শব্দটার অর্থ তো আমাকে বুঝতে হবে। আন্দোলন যারা করছে তারা আমার ভাই, আমরা সবাই ভাই ভাই। এই দেশটা আমাদের, এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের। কিন্তু এই কিছু মানুষ যখন এই আন্দোলনের ভিতরে ঢুকে যায়, নেতৃত্ব যখন তাদের হাতে চলে যায়, আন্দোলনটা যখন বিকাশ রকেট নগদে চলে যায়, আন্দোলনটা যখন নির্ধারিত একটা নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র, দেশি ভাইয়া বিদেশি আপনার ষড়যন্ত্র কাছে হয়, কোনো এভিডেন্স আন্দোলনটা আছে? যখন প্রধানমন্ত্রীর আপনার বক্তব্যকে কাছে কোনো এভিডেন্স ভিত্তি আছে করে যে আন্দোলনটা স্লোগান দেওয়া রকেট হয়। বিকাশ নগদের কাছে চলে গেছে? কোনো এভিডেন্স আপনার কাছে আছে? কোন সংবাদ মাধ্যম কোথাও হ্যাঁ দেখছেন? আমি আচ্ছা 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 ঠিক আছে, আমি আপনাকে, আমি যদি যদি প্রয়োজন হয়, আমার কাছে কিছু ফুটেজ আছে, আমার কাছে কিছু ইয়ে আছে। জাতীয় পতাকা হাতে নিয়ে এরা চাঁদা তুলছে, বক্স করে এরা চাঁদা তুলছে। হ্যাঁ, এবং যারা এই স্টুডেন্ট কালকে দেখেন আন্দোলন একটা করছে উদাহরণ দিই, তারা কালকে ছাত্র খানার দলের, জন্য করতেই পারে। আমি আমি আচ্ছা বলবো, ভাই আপনার কাছে আমরা আবার আসবো। হ্যাঁ অবশ্যই আহ কালকে ছাত্র দলের, আমি একটা একটা দিয়ে শেষ করি, একটা কথা দিয়ে শেষ করি। কালকে আচ্ছা ছাত্র বলেন। দলের সাবেক সভাপতি শ্রাবণকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার সাথে 500-র মতো লাঠি এবং বা কি বলে এটাকে, পেট্রোল বোমা, তারপরে অনেক লাঠি সোটা দেশীয় অস্ত্র টস্ত্র উদ্ধার করেছে। তো এখন বিএনপি জামাত এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে অরাজকতা করবে ভাই। প্রেস ক্লাবে আগুন জ্বালাইছে কেটা, ছাত্র দল তো এখনো গাড়ি ঘোষণা ভাঙচুর করে করছে কেটা, নাই, ছাত্রলীগ ইয়া ছাত্র দল গেছে, তো এখনো ঘোষণা আন্দোলনকারী করে গেছে, নাই যে তারা এর সাথে সম্পৃক্ত আছে। পল্টনে বোম তারা মারছে কে? মৌন সমর্থন সাধারণ জানাইছে। ছাত্রছাত্রীরা পল্টনে বোম মারছে, প্রেস ক্লাবে তারা করছে, মেট্রো রেল তারা মানে চালাইছে, জাতীয় পার্টি মৌন সমর্থন আওয়ামী লীগ জানাইছে, তারা অফিস তো তারা সংসদে ভাঙছে, আছে। জাসদ অফিস তারা ভাঙছে, জাতীয় পার্টির অফিসে তারা হামলা চালাইছে। এইটা তো ছাত্ররা করে নাই, এইটা সাধারণ ছাত্ররা করেনি, এইটা করছে যারা এই আন্দোলনের ভিতর ঢুকে গেছে, জামাত বিএনপিরাই করছে। তো এইভাবেই তো হয় ভাই। সুযোগ তো মানুষ আচ্ছা নিতে চায়, সেই সুযোগটা আমি কেন দিব? আমি কেন আমাকে রাজাকার বলবো? আমি কেন এই স্লোগানটা দিব? আমি তো স্লোগান দেবো আমরা নাই রাজাকার, আমরা চাই অধিকার। আমি তো এই সুন্দর স্লোগান দেবো, আরো সুন্দর সুন্দর স্লোগান দেবো। আমি আমার আন্দোলনের সঠিক গতিতে নিয়ে যাবো। আমি কেন আগুন জ্বালাবো? আমি যদি ভাই, আগুন না এমনকি জ্বালাতাম, আমি ছাত্ররা যদি ভাঙচুর কখনোই না ভাই করতাম, আমি আগে যদি অবরোধ আগুন দেশ অচল না জ্বালায়নি। করতাম, কোন সংবাদ মাধ্যম এই পর্যন্ত আমাদের চোখে পড়েনি যে ছাত্ররা আগে হামলা করেছে বা গাড়ি ভাঙচুর করেছে। যেটা হয়েছে 15 জুলাই রাতের পরে থেকে শুরু হয়েছে। যাই হোক, আপনার কাছে আমরা আবার আসবো, আপনার কথাগুলো শুনবো। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এখন যাচ্ছি জনাব ইমরান সিদ্দিকী ভাইয়ের কাছে। ভাই আপনার একটু আনমিউট করবেন প্লিজ। আর আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি তো সবার বক্তব্য মোটামুটি শুনছেন। সবাই যেটা বললো যে যারা কোটার জন্য আন্দোলন করে, জামাত পেতাত্তা বা বিএনপি একটি ঘরানার মান মানসিকতার ছাত্রছাত্রী যারা, আসলে এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন, জনাব ইমরান সিদ্দিকী ভাই? আহ ধন্যবাদ আহাদ সিকদার ভাইকে আমাকে এখানে কথা বলার জন্য, এত বড় একটা আন্দোলনের বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ইমরান সিদ্দিকী ফাহিম। আমি ভাষা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো আজকে আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমাদের কথা হচ্ছে কোঠা আন্দোলন নিয়ে। তো কোঠা আন্দোলন কবে থেকে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল আমাদের জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হচ্ছে আহ, তিনি তিনি হচ্ছে কোঠা সংস্কারের জন্য তিনি প্রথম ডাক দিয়েছিলেন। যেহেতু আমাদের ছাত্রলীগ ভাই বলেন বা আহ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বা হচ্ছে যারাই বলেন আমাদের দেশে আছে, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা সবসময় স্মরণ করি। তো তিনি প্রথম হচ্ছে কোঠা সংস্কারের জন্য ডাক দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে তিনি প্রথম ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার তার একটা মাত্র কথা ছিল যে আমাদের দেশে বৈষম্যের কোনো ঠাঁই নেই। 5 কোটি তরুণ ও 30 লক্ষ বেকারের প্রাণের দাবি কোঠা প্রথার সংস্কার। তো আমরা যদি বা আমাদের ছাত্রলীগ ভাইরা যদি তার কথাই স্মরণ করে থাকেন, তাহলে আমি বলবো যে আমাদের ছাত্রলীগ ভাইরা বা আমাদের শেখ হাসিনা, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা তার বাবা বা আমাদের আমাদের দেশের একজন গৌরবময় যে মানুষ ছিলেন, তার বিরুদ্ধে গিয়েছে। এখন আপনি এখন বলবো যে বৈষম্যের বিষয়টা কি? আমাদের এই আন্দোলনটা হচ্ছে বৈষম্যের কারণে। তো এখানে হচ্ছে মুক্তিযোদ্ধারা পাচ্ছে 30% কোঠা, আমাদের নারীরা পাচ্ছে 10% কোঠা, ইভেন জেলা 10% জেলা ভিত্তিক কোঠা ভিত্তিক আছে। এ- এর যে এর প্রতিবন্ধী সাথে কোটা আছে সাথে এবং মৃত্যুদণ্ড। প্রতিবন্ধী কোঠা, ক্ষুদ্র ক্ষুদ জি
তো ক্ষুদ্র এই নিগোষ্ঠীর জন্য, কোঠাগুলো জি। আছে, আমি অন্য কোঠাদের, জি, ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী কোঠা, এগুলোর প্রতি আমার কোনো মানে আমি এগুলোর বিরোধিতা করছি না, আমি বিরোধিতা করছি মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে। শুধু এটাই নয়, আমাদের আমাদের 100%, যদি বলা যায় যে যদি 100টা জবের সার্কুলার দেয় তার মধ্যে 55-56% কোঠাতে চলে যায়। কোঠাতে আর চলে যায়। বিগত কিছুদিন আগে আমরা যেটা দেখেছি নিউজে, যে প্রশ্ন ফাঁস করছে একজন ড্রাইভার, অমুক ড্রাইভার তমুকের ড্রাইভার প্রশ্ন ফাঁস করছে। তাহলে যদি একটা দেশে 56% কোঠাতে চলে যায়, 56% আমরা বাদ দিলাম, বাকি যে 44% থাকে, তো ওই 44%-এর মধ্যে যদি প্রশ্ন ফাঁসে চলে যায়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী কোথায় যাব? আমাদের তো দেশ ছাড়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না, হয় আমরা দুর্নীতিতে চলে যাব, নাহলে আমাদেরকে দেশ ছাড়তে হবে। তো আমার কথা হচ্ছে, তারা মুক্তিযোদ্ধাদের কোঠা একদমই বিলীন করে দিক এমন না, তারা 10% বা 5% কোঠা দিক, যেন বাকি শিক্ষাগুলো তাদের মেধার দ্বারা তারা দেশকে এবং দেশের জাতিকে সেবা করতে পারে। আহ, ভাইয়া আরেকটা কথা আপনি আমাকে তো জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ভাই যে আওয়ামী লীগ ঠিক থেকে আছে, যেটা বলা হচ্ছে হ্যাঁ, যে এই এই যে আন্দোলনটার ফল হচ্ছে অন্য দল নিচ্ছে, সেটা জামাত হোক বা বিএনপি হোক। তো এটা কি আপনি কি সঠিক মনে করেন যে আসলে এটা, যে অন্য দল ফায়দা নিচ্ছে সাধারণ পক্ষ শিক্ষার্থীদের আন্দোলনকে? আসলে আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, তাহলে প্রত্যেকবারই বিরোধী দল আপনার হচ্ছে মানে যখন যে দল ক্ষমতায় থাকে তার বিপরীতে বিরোধী দলরা মনে করেন ষড়যন্ত্র করে বা যাই করে এগুলো করে থাকে। কিন্তু আমি বলবো, যদি বিরোধী দল এই কাজ করে থাকে, ওনারা অনেক ভালো একটা কাজ করে আছেন। কারণ বাংলাদেশে এতগুলো শিক্ষার্থীরা নির্যাতিত হচ্ছে আমাদের ছাত্রলীগ বাহিনী এবং পুলিশ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ দ্বারা, যে আমাদের এই মানে আমি এমনও কিছু ভিডিও দেখেছি, 8 বছরের মানে একদম শিশু, সে কি বোঝে কোটার বিষয়ে, সে কি বোঝে আওয়ামী লীগ, সে কি বোঝে বিএনপি, সে কি বোঝে জামাত, সে তো কিছুই বোঝে না। সেই বাচ্চা শিশু পর্যন্ত কোঠা আন্দোলনে আসছে। তাহলে সেই শিশু, সেই শিশু যদি পর্যন্ত আসে, তাহলে শিশু পর্যন্ত জানে যে আমাদের দেশে কি চলতেছে। তো সেই শিশু আহ, পর্যন্ত আন্দোলন ভাই করতে এখানে আসছে। একটু, এখানে তো একটু যদি আপনাকে থামাই। আমার যে ভাই আছে, যে রেদওয়ান শিকদার রিচান ভাই, এবং হচ্ছে দিদারুল ইসলাম, দিদারুল ইসলাম ভাই, আলম ভাই, তারা যেটা মেনশন করছে যে কিছু মানুষ চায় যে বিপদগামী করতে। তো আসলে ছোট বাচ্চা তারা যদি কোটা না বুঝে, তো আসলে তাদের কি কি ফুলিয়ে ফাঁসিয়ে কি বিপদগামী করছে, কি আসলে এরকম কি কোনো কিছু হচ্ছে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই এরকম হচ্ছে না, কারণ প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে সবসময় দেখে রাখে। যেমন আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে কখনোই ছাড়তেন না। তো ওই যে শিশুটা আসছে, শুধু শিশুটা না, ওই শিশুকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি এখানে কি করো, তখন বলে আমি আমার বাবা মার সাথে আসছি। তার বাবা মা আচ্ছা। অবশ্যই বোঝে, তার বাবা মা অবশ্যই জানে যে তারা এখানে কিসের জন্য আসছে। তো সেই শিশুটা তাদের বাবা মার সাথে সেখানে জয়েন করছে। তো এখানে ফুসলিয়ে